প্রায় 10 কোটি টাকা, অ্যাবাউট 10 crores খরচা হয়েছে। এবং এটা একটা সামাজিক মিলনস্থলও হবে, মানুষের বিশ্বাস নেওয়ার একটা জায়গা হবে। ছোট ছোট প্রোগ্রাম যেগুলো হয় দূষণমুক্ত মঞ্চে স্থানীয় মানুষরা, বাইরের মানুষরাও করতে পারবে। এর আগেও আমরা রবি তীর্থ, নজরুল তীর্থ, কলকাতা গেট, এয়ারক্রাফট মিউজিয়াম, ওয়াক্স মিউজিয়াম, ইকো ট্যুরিজম পার্ক সবকিছুই করে দিয়েছে। এই জায়গাটা নতুন ভাবে সেজে গেছে। আর জল্পেশ মন্দির হচ্ছে একটা বড় শিব মন্দির। উত্তরবঙ্গে জল্পেশ শিব মন্দির খুব পপুলার। তাদের আগে কিছুদিন আগে আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায়, স্কাই ওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরে আপনারা জানেন স্কাই ওয়াক করে দিয়েছি, কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, পাথর চাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি, ফুরপুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি, চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তেমনি জলপাইগুড়ি শিব মন্দির, জল্পেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জলদা নদীর উপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাওয়ার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দিরে শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। আমি অন্তরা এখানে আছি, পিডব্লিউডির ওরা কাজটা করেছে একটা, আর একটা জেলা পরিষদের। আমি বলবো বড় গাড়ি কিন্তু ওই ছোট ব্রিজে দিও না, ছোট গাড়ি যাক যেটা সম্ভব। তোমরা যেটা করেছো আশা করি ব্রিজের মেনটেনেন্স বা কস্টেটিং করে নিয়েছো, ক্যাপাসিটি মানুষ পায়ে দিলে কোনো অসুবিধা নেই। ছোট ব্রিজটা, বিশেষ করে নদীর উপরে যে ব্রিজটা, এটা জেলা পরিষদ করেছে, কিন্তু কস্টেট করে নাও। ওখানে কিন্তু গাড়ি ঢুকবে, ওটা কিন্তু পায়ে হাঁটা ব্রিজ, মাথায় রেখো একদম, যেটা শিব মন্দির পর্যন্ত গেছে। এটা আমি তোমায় দায়িত্ব দিলাম, তুমি জলপাইগুড়ি ডিএমএসপির সাথে কথা বলে এটা দেখে নিও। এবং বর্ষায় ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে তাদের যেতে হতো, খুবই কষ্ট হতো। আপনারা শুনলে খুশি হবেন, তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি। এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে, তাদের বিনা পয়সায় জল, তাদের বাঁক রাখার ব্যবস্থা, তাদের মেয়াই হেল্প ইউ বুথ, বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সবই কিন্তু আমরাই করি, পুরো রাজ্য সরকার থেকে। কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছে, আমরা এটাকে বিশ্বাস করি। তাই সব ধর্ম, বাংলায় দেখবেন সব ধর্মের মানুষের উৎসব হয়, সে পাঞ্জাবি হোক, সে মারাঠি হোক, সে মারোয়ারি হোক, সে বিহারি হোক, সে ইউপি নিবাসী হোক, সে রাজস্থান হোক, সে দিল্লি হোক, সে মুম্বাই হোক, সে উত্তরপ্রদেশ হোক, সে গুজরাট হোক, সবার অনুষ্ঠানে আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠান পালন করি। আমি নিজেও অনেক অনুষ্ঠানে, হোলিতে আপনারা দেখেছেন, হোলির অনুষ্ঠানও আমরা করি যাতে সকলে পার্টিসিপেট করতে পারে। এবং বিভিন্ন ধর্মের স্থানগুলো, তারাপীঠ মন্দির গেলে দেখবেন কি ছিল, কি হয়েছে। কালীঘাটের স্কাই ওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন। এবং কালীঘাটের স্কাই ওয়াকে একটা মুরাল আছে, মুরাল তৈরি হয়েছে, দারুণ দেখতে। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম। কালীঘাট স্কাই ওয়াকটা সেকেন্ড হলো, থার্ড হলো জল্পেশ শিব মন্দির। কালীঘাট স্কাই ওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে। দুধ পুকুর থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে। দীঘায় আপনারা জানেন 30 একর জমির ওপরে আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করেছি এবং আজকে প্রায় ইতিমধ্যে
আমি জানি না কত লক্ষ লোকের সমাবেশ হয়েছে, বাইরে থেকেও মানুষ আসছেন, আসার চাহিদা খুব বেশি এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করেন। এবার থেকে আমরা রথযাত্রাও চালু করে দিয়েছি সেখানে। নবদ্বীপ এবং কোচবিহারকে আমরা হেরিটেজ টাউন ঘোষণা করেছি। আর শুনলে খুশি হবেন, ইসকনকে এই নবদ্বীপের মায়াপুরে ওদের যে জায়গা আছে, মন্দির আছে, 700 একর জমি আমরা করে দিয়েছি, যাতে ওখানে একটা ইসকন টাউন তৈরি হতে পারে, যেখানে সবকিছু থাকবে। এছাড়াও জৈন মন্দির বলুন, পারসিক বলুন, বৌদ্ধ বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, ইসাই, এত বড় দুর্গা পুজোর পরে, ঈদ মুবারকের পরে আপনারা বলুন তো, এত বড় দিনের এত ফেস্টিভ্যাল, এইসব এলাকা কি সাজে লাইটে? আগে তো কিছুই হতো না, এখন জেলাতেও হয়। মানুষ শীতকালটা একটু এনজয় করে, সেই সব ভেবেই করা হয়। বাচ্চারা লাইটিং দেখতে ভালোবাসে, সেই জন্যই। কাজে এই রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইভেন উত্তরবঙ্গেও আমরা একটা, যেমন এখানে কনভেনশন বিজনেস কনভেনশন সেন্টার করেছি, ওখানেও আমরা একটা জমি পেয়ে গেছি, ওখানে আমরা একটা বানাবো। দীঘাতে তো আমরা অলরেডি করে দিয়েছি, কারণ যারা বিজনেস মিটিং করেন একটু সমুদ্রও দেখতে যাবেন, জগন্নাথ ধামও দেখতে যাবেন। আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটা পার্ক হোটেলকে দেওয়া হয়েছে, তার কারণ যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড আর বিজনেস স্ট্যান্ডার্ডের মানুষরা গিয়ে থাকতে পারে, সেই বন্দোবস্তও করে দেওয়া হয়েছে। এইভাবে কুচবিহারের মদন মোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, যা যা আছে যেখানে, শিলিগুড়িতেও জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানা আগে কি ছিল আর এখন দেখতে কি হয়েছে আপনারা গিয়ে বুঝতে পারবেন। আগে 2টো গেট ছিল যাতায়াতে, এখন 12টা গেট হয়েছে। শুধু তাই নয়, তার পাশে সেলফের গ্রুপে দোকানও করে দেওয়া হয়েছে। আলিপুর মিউজিয়াম, জেলটাকে সরিয়েছি আমরা আলিপুরে, পদ্মপুকুরে, সেখানে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম। সেই মিউজিয়ামের সমস্ত বিশিষ্ট জিনিস আপনারা পাবেন, ফাঁসির মঞ্চও দেখতে পাবেন, আবার স্বাধীনতা সংগ্রামীদের নামও পাবেন এবং অনেক ঐতিহাসিক জিনিস আপনারা পাবেন। আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই 4-5 দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম, ওটার নাম হচ্ছে শিল্পান্ন, যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো, বাচ্চাদের জামা কাপড়ও আছে। মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল, শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করে, কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কিনেন অনেক দাম, ওই ব্যাগই পাবেন, কিন্তু দামটা কম। কেন জানেন? ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয়। চামড়ার যে লেদার হাব, এটা এখন বেঙ্গল নাম্বার 1 ইন ইন্ডিয়া, এবং এখানে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে, জুতো তৈরি করে, ছেলেদের পার্স তৈরি করে, সবকিছু তৈরি করে। আমি নিজে গিয়েছিলাম দেখতে, তারপরে আমি ওদের আইডিয়াটা দিলাম, আরে তোমরা যখন এখান থেকে সব বাইরে এক্সপোর্ট করো, আর অনেকে আছে জানেন তো, আমি নাম বলছি না কারো, সবাইকে সম্মান করেই বলছি, ধরুন একটা লোক তৈরি করলো, ওরা একটা স্ট্যাম্প মেরে দিল, এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না। আমি শুনেছিলাম একজনের কাছে, সে একটা ডাক মাজন তৈরি করে, আর কোনো একজন যোগ বিশারদ সেটাকে স্ট্যাম্প মারে। আপনারা ভাবে আপনারা ওইটা পাচ্ছেন না, নয় তৈরি করে আসে অন্য জায়গা থেকে, স্ট্যাম্পটা মারে, ভ্যালুটা স্ট্যাম্পের। এখান থেকে ব্যাগ তৈরি হয়ে চলে যাচ্ছে, আপনি কিনছেন 50,000, 60,000, আর আমি ইচ্ছা করে দাম করবার জন্য সেদিনকে 3-4টে ব্যাগ কিনলাম,
কত দাম নিল আমার কাছে? কোনটা 1,500, কোনটা 2,000, কোনটা 3,000। অথচ এই ব্যাগই তো বাইরে থেকে কিনতে গেলে কত দাম পড়ে। বাংলার শাড়ি 300 থেকে শুরু করে ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউসকে দেওয়া হয়েছে, বসাককেও দেওয়া হয়েছে, তন্তুজাও আছে, মঞ্জুষাও আছে, খাদি গ্রামোদ্যোগও আছে, টয় শপ একটা করবো। এছাড়াও দুটো ফ্লোর লেদারের জিনিস একটু সাজিয়ে দিতে ওদের সময় লাগবে, বাট 45টা দোকান করে দেওয়া হয়েছে। পুজোর সময় যদি দেখেন এখানে ওখানে বেশি ভিড় চলে যাবে, একেবারে ঘুরে চলে আসবেন। আবার ওখানে কাফেও আছে, রেস্টুরেন্টটা বেশ বড়। আমি যখন যাচ্ছিলাম বেশ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছিল। এখানেও যখন এখন একান্তে অজান্তে এগুলো সবই আমার দেওয়া নাম, এখানেও আছে রূপন্নর পাশে একান্তে কিছু না 1000টা নাম আমার দেওয়া আছে। মিলিয়ে মিশিয়ে, তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয়। কারণ কোথাও আমার কন্যাশ্রী, কোথাও শিক্ষাশ্রী, কোথাও ঐক্যশ্রী, কোথাও মেধাশ্রী, শিক্ষা জগৎ। বিল্ডিং হলে বিল্ডিং এর নাম হয়। আবার দুর্গাপুর দুটো বিল্ডিং আমরা দিয়ে করলাম, আমি শ্রাবণ্য নাম দিলাম, একটা স্বরবর্ণ দিলাম। এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার উত্তরবঙ্গে যেটা হয়, উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে, এবং এই নামগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে। তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে নামগুলো দিতে হয়। আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরো কিছু কাজ হলো। যারা নিজন্য এবং সুজন্যতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। যারা তরুণতে ঘুরতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। জলপেশ শিব মন্দির থেকে তারকেশ্বর যারাই শ্রাবণী মেলায় যাবেন, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে ফিরে আসবেন, তাড়াহুড়ো করবেন না। সুস্থভাবে সুন্দরভাবে করতে হয়। আর জলপেশ মন্দির নদীর ওপারে ছিল, মানুষকে নৌকা করে যেতে হতো, খুবই কষ্ট হতো। সুতরাং আমি খুশি যে আমি জলপেশ শিবকে এখান থেকে স্মরণ করতে পারছি। আপনাদেরও সকলের জন্য হর হর মহাদেব বলে আমিও ওম নমঃ শিবায় নমঃ আপনাদের সকলকে ভালো রাখুন, আশীর্বাদ দিন, শুভকামনা দিন। আপনাদের পরিবার সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ঈদ করে যারা কাজ করেছে, এই কাজগুলো পিডাব্লিউডি সহ প্রশাসন সহ তাদেরকে প্রতিদিন অনেকটা সামলাতে হয়। প্রতিদিনই কিছু না কিছু থাকে। আপনি 1000টা ভালো কাজ করুন, কেউ সুনাম করবে না, আশাও করি না। কিন্তু 1000-এর মধ্যে ওই চুনোপুঁটি মাছের মতো বাঁচবে, এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে, মিথ তৈরি করবে, করে গালাগালি দিয়ে যাবে। আমি যারা গালাগালি বা কুৎসা রটায়, অপপ্রচার করে, ফেক নিউজ করে, এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল, মায়েরা টাইম পায় না বলে খাওয়ার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয়, আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে। এবং তারা এত মানে এত স্মার্ট যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞ, শিশু বিজ্ঞদের বাপরে বাপ, আমি স্যালুট জানাই ওদের মেধার কাছে। আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা ভাষা থেকে ভাষা, আইটি থেকে শুরু করে
আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে স্বদেশীকরণ বাড়িতে হচ্ছে, সবকিছু 200 একর জমি দিয়েছে এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরো হবে আগামী দিনে। এছাড়াও অনেক কিছু হবে, অনেক মানুষের জমির বিনিময়ে এইগুলো তৈরি হয়েছে। আমরা ফোর্সফুলি ল্যান্ড অ্যাকুইজিশন করি না আমাদের সময়, আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, আমরা সেখান থেকে জমি দিই। কিন্তু আগে এটা হতো না, এখানেও ইকো টুরিজম পার্ক যে কোনোদিন দখল হয়ে যেত। আমি যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম, যেদিনই দেখতাম টিম পড়েছে বা ইট পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের খবর দিয়ে বলতাম, ওরে ওখানে দেখ গিয়ে দখল হচ্ছে লেকটা। 400 একরের একটা 400 একর জমির মধ্যে 280 একর্স লেক। আমার প্ল্যানে ছিল যে ওটাকে আমি একটা দারুণ জিনিস বানাবো, এবং বিশ্বাস করুন এটা বিশ্ব এখানে আছে আমাদের। সেদিন ছিল আমার সাথে, আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম 2011 পরে, মানে চলো তো দেখছিলে, গিয়ে দেখলাম পুরো জঙ্গল হয়ে আছে। এবার আমি ইকোকে ডেকে বললাম এটা প্রকৃতি তীর্থ পার্ক হবে, কি কি হবে, এই এই জিনিস হবে বলে তখন যে প্ল্যান করলাম। উত্তর, আপনারা অনেকেই জানেন না, উত্তরবঙ্গে একটা জায়গা আছে কাজলডোবা। এটা শিলিগুড়ি থেকে আগে 2.5 ঘন্টা লাগতো, এখন 45 মিনিটে হয়ে যায়, কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে, আমি ওর ভেতর দিয়ে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক, চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচিরমিচির। তখন আমাদের একটা ট্যাব থাকতো সবসময়, এখন মোবাইলে হয়ে যায়। আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহ করলাম। এবার যেই আমাদের গভর্নমেন্ট হলো, আমি অমিতদাকে বললাম, শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে, ওইটারই নাম দিয়েছি ভোরের আলো। ওখানে প্রায় 40-50টা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র 45 মিনিট, কালিম্পং থেকেও মাত্র 45 মিনিট, এবং শিলিগুড়ি থেকেও। দেখে আসবে, ভালো লাগবে। এরকম বীরভূমের রাঙা বিতান থেকে শুরু করে, বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ। ঝাড়গ্রামে আগে থাকার জায়গায় পেতাম না, কোথায় ঝাড়গ্রাম গেলে কোথায় থাকবো, এখন দেখবেন প্রায় 40-50টা কটেজ হয়ে গেছে, কত ভালো। এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে, সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছে, গেছিলাম সব জায়গায় কিছু না কিছু তো আছে। অনেক বার্নিং ঘাট তৈরি করে দিয়েছি, অনেক বেরিয়ার গ্রাউন্ড তৈরি করেছি, আরো আগামী দিন করতে হবে, আরো যেগুলো বাকি আছে, একবার তো সব হয় না। এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গর্বিত বাংলার মানুষের জন্য। এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবী নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব, সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবী লিখি না পাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবী হচ্ছে আমার মনুষ্যত্ব, আমার মানবিক প্রাণ। এই প্রাণ যেন দানবিক না হয়। সব মানুষেরই একটা ধর্ম থাকবে, একটা পদবী থাকবে, একটা কাস্ট থাকবে, সবাই সবার মতো পালন করুন। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। আমি গুজরাটিও জানি, মারাঠিও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, আসামিজও বলতে পারি। তার কারণ যত ভাষা শিখি তত ভালো। উর্দুও বুঝতে পারি, হিন্দিও বলতে পারি, ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো, পড়তেও পারি, সংস্কৃতও পড়তে পারি। কারণ আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো। নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির উপর দাঁড়া, কি করে ভুলবো? আমরা হিন্দিও পড়েছি ক্লাস 8 পর্যন্ত,
সুতরাং আমরা লেখাও জানি, পড়তেও জানি। আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই, একটুই। আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি, ওরা বলে মই অসমীয়া বই পাই, এইটুকু তফাৎ। নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি, মিক্সড বেঙ্গলি, মিক্সড হিন্দি। আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি। এটা কি বলবে? মই আহোম লগৰ আইয়া বরখুশ পাইয়াছি, এই টাইপের। উড়িষ্যা ভাষাও বুঝি, খাউন্তি, করন্তি, জয়ন্তী, কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। এটা তো আমি বারবার সবাইকে বলবো। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, আমি একবার নয় বারবার বলবো, 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে, সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলেছে বাংলাদেশে রোহিঙ্গা। কোথেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলায় জানলো কোথেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথিত কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বললেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল। ভালো করে বুঝুন, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার। বাট দে আর নট বাংলাদেশি, ভেরি মাচ দে আর ইন্ডিয়ান। ধরুন এক একটা জেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ আছে। আমি আপনাদের বলি, আমার গ্রাম, ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেমন আমরা বলি কোথায় গেছিলি, কলকাতায়, ওরা বলে কোথায় গেছিলি বটে, একটা টান আছে। বর্ধমানের একটা টান আছে, বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে, হাসনাবাদ টাকির একটা টান আছে, মুর্শিদাবাদ মালদায় বলুন, উত্তর দিনাজপুর বলুন, এদের একটা টান আছে। রাজবংশী ভাষা আমি বুঝি, রাজবংশী ভাষাও ওদের একটা টান আছে। আমি মতুয়া বুঝি। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে। কেন বলবেন? 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে কে? তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে? যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন ক্লাস, কোন ক্রিট, কোন রিলিজিয়ন, কোন স্টেট তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। আমরা তো বললাম তো বতা দিজিয়ে, বতা দিজিয়ে। पत्ता पत्ता মানে ঠিকানা, give me the address and please speak out where they are. রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট চালাতে মনে রাখবেন, রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। If politically they are not sound, they cannot go for good governance. এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে। মগজে মরুভূমি হলে হবে না, মগজটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায়, মুক্ত আকাশে, মুক্ত বাতাসে।
মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে। তবেই তো আগামী প্রজন্ম বাড়বে, তারা বড় হবে, তারা ইতিহাসকে জানবে, তারা দেশকে জানবে, তারা রাজ্যকে জানবে, তারা পিতামাতাকে জানবে, তারা পরিবারের সকলকে জানবে। সব যদি তাদের আমরা ভুলিয়ে দিই, তাহলে তারা কি করে বুঝবে তাদের সাথে যে সম্পর্কটা শিশুবেলা থেকে তৈরি হয়। শিশুবেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকেল বেলা, সন্ধ্যেবেলা, শেষ বেলা, কি করে ধরে রাখবে? এটা কিন্তু ধরে রাখতে হবে, এটার দায়িত্ব আপনার সবার। আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা সকলকে। আজকে দেখা হলো ওখানে আসার পর মার খাবি, মেরে ফোন করবো তোকে। বড় চেয়ারে নিয়ে আমার সামনে দাঁড়াচ্ছে। অফিসের গাড়িতে এসেছি, রিপোর্টার এসেছি। আচ্ছা, অদিতি বলছি যে একটা গান না গাইলে ছেলেবেলাটা কি হচ্ছে? একটা গিয়ে দিব, যা ভালো লাগে। আমাদের সুইট গার্ল, যাও তুমি ওটাকে তোমার যেখানে গাড়ি দাও, ওটাকেও দিতে পারো। তোমার যা মনে আসবে, যেটা তুমি কমফোর্ট মনে করতে পারো, তোমার ফ্যাক্ট নেই। আমি বাংলাদেশ গান করি, বাংলা ছাড়া আমার কাছে আমার ভালোবাসার জায়গা কিছু নেই। এবং আমি সবসময় বলবো, দেশে বিদেশে যেখানেই যাই না কেন, আমার বাংলা গান নিয়ে আমি যেতে পারি, বাংলার আদি গান নিয়ে যেতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তার জন্য আমাদের বাংলাকে এবং বাংলাকে যদি কেউ থাকে আগিয়ে রেখেছেন আমাদের সকলের প্রিয় উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গান মানে গান, গানের কোনো ভাষা হয় না নির্দিষ্ট ভাবে। গানের ভাষা সুরকল্পনা তৈরি করে করতে পারি না। দাদা একটু ভোলা ভোলা লেন্সটা একটু নামা।
ভুবন মোহন গোলা কত গোপী জনার মনোহরা আমার ভুবন মোহন গোলা কত গোপী জনার মনোহরা আমি রাধা প্রেমের মতওয়ালা রাধা প্রেমের মতওয়ালা যেতে চলে যেতে দেব না 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 তুমি একটু পরে কথা বলো। তোমারই তো ছাড়ে রাখবো ছেড়ে দেব না নিয়ে নে বাবা, নিয়ে নে, সই করে নিয়ে নে। ছেড়ে দেব না একবারে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবার তো পোর্টালের আসার কারণ বুঝলাম। একা পোষণ করে